নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি প্রদীপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। জ্যাঠামশাইদের বাড়ির শালগ্রাম শিলার ওপর আমার ভক্তি ছিল না। ওদের জাঁক জমক ও পূজার সময়কার আড়ম্বরের ঘটা দেখে মন আরো বিরূপ হয়ে উঠল। আগেই বলেছি, আমার মনে হতো ওদের এই পূজা অর্চনার ঘটার মূলে রয়েছে বৈষয়িক উন্নতির জন্য ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা দেখানো ও ভবিষ্যতে যাতে আরো টাকা কড়ি বাড়ে সে উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা জানানো। তাকে প্রসন্ন রাখলেই এদের আয় বাড়বে, দেশে খাতির বাড়বে। আমার জ্যাঠাইমাকে সবাই বলবে ভালো, সংসারের লক্ষ্মী, ভাগ্যবতী। তাঁর পয়েতে এসব হচ্ছে, সবাই খোসামত করে চলবে, মন জুগিয়ে চলবে। পাশাপাশি অমনি আমার মায়ের ছবি মনে আসে। মা কোন গুণে জ্যাঠাইমার চেয়ে কম? মাকে চা বাগানে দেখেছি কল্যাণী মূর্তিতে, লোকজনকে খাওয়ানো মাখানো, কুলিদের ছেলে মেয়েদের পুঁতির মালা কিনে দেওয়া, আদর যত্ন করা, আমাদের একটু অসুখে রাত জেগে বিছানায় বসে থাকা। কাছাকাছি কোনো চা বাগানের বাঙালি বাবু সোনাদায় নেমে যখন বাগানে যেত, আমাদের বাসায় না খেয়ে যাবার উপায় ছিল না। আর সেই মা এখানে এদের সংসারের দাসী, পরনে ছেঁড়া ময়লা কাপড়, কাজ করতে পারলে সুখ্যাতি নেই, না পারলে বকুনি আছে, গালাগাল আছে, সবাই হেনস্থা করে। কারোর কাছে এতটুকু মান নেই, মাথা তুলে বেড়াবার মুখ নেই। কেন? ঠাকুরকে ঘুষ দিতে পারেন না বলে? আমার মনে হতো জ্যাঠাইমাদের শালগ্রাম শিলা এই ষড়যন্ত্রের মধ্যে আছেন। তিনি ষোড়শোপচারে পুজো পেয়ে জ্যাঠাইমাকে বড় করে দিয়েছেন। অন্য সকলের উপর জ্যাঠাইমা যে অত্যাচার অবিচার করছেন তা চেয়েও দেখছেন না ঠাকুর। একদিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে আরতি শুরু হয়েছে। নরু, সীতা, সেজ কাকার ছেলে পুলিন আর আমি দেখতে গেছি। পুরুত ঠাকুর ওদের সবাই হাতে একটা করে রূপো বাঁধানো চামর দিলে। আরতির সময় তারা চামর দুলুতে লাগল। আমার আর সীতার হাতে দিলে না। সীতা চাইতে গেল, তাও দিলে না। একটু পরে ধূপধুনোর ধোঁয়ায় ও সুগন্ধে দালান ভরে গিয়েছে। বুলু ও ফেনি কাঁসর বাজাচ্ছে। পুরুত ঠাকুরের ছোট ভাই রাম খড়ি পিটছে। পুরুত ঠাকুর তন্ময় হয়ে পঞ্চ প্রদীপে ঘিয়ের বাতি জেলে আরতি করছে। আমিও সীতা ছিটের দোলাই মোড়া ঠাকুরের আসনের দিকে চেয়ে আছি। এমন সময় আমার মনে হলো, এ দালানে শুধু আমরা একজন উপস্থিত নেই, আরো অনেক লোক উপস্থিত আছে, তাদের দেখা যাচ্ছে না, তারা সবাই অদৃশ্য। আমার গা ঘুরতে লাগলো, আর কানের পেছনে মাথার মধ্যে একটা জায়গায় যেন কতকগুলো পিঁপড়ে বাসা ভেঙে বেরিয়ে চারদিকে ছড়িয়ে গেল। আমি জানি এ আমার চেনা জানা বহু পরিচিত লক্ষণ, অদৃশ্য কিছু দেখবার আগেকার অবস্থা। চা বাগানে এরকম কতবার হয়েছে। শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হয়, সে ঠিক বলে বোঝানো যায় না। জ্বর আসবার আগে যেমন লোক বুঝতে পারে এইবার জ্বর আসবে, এও ঠিক তেমনি। আমি সীতাকে কি বলতে গেলাম, পিছু হটে গিয়ে দালানের থাম ঠেস দিয়ে দাঁড়ালাম। গা বমি বমি করে উঠলে লোকে যেমন করে সে ভাবটা কাটাবার চেষ্টা করে, আমিও সেই রকম স্বাভাবিক অবস্থায় থাকবার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলাম। কিছুতেই কিছু হলো না। ধীরে ধীরে পুজোর দালানের 3 ধারের দেওয়াল আমার সামনে থেকে অনেক দূরে সরে যেতে লাগলো। কাঁসর ঘড়ির আওয়াজ ক্ষীণ হয়ে এলো। কতকগুলো বেগুনি ও রাঙা রঙের আলোর চাকা যেন একটা আর একটার পিছনে তাড়া করছে। সারি সারি বেগুনি ও রাঙা আলোর চাকার খুব লম্বা লম্বা সারি আমার চোখের সামনে দিয়ে খেলে যাচ্ছে। তারপর আমার বাঁয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটা বড় নদী, ওপারেও সুন্দর গাছপালা, নীল আকাশ, এপারেও অনেক ঝোপ বন। কিন্তু যেন মনে হলো সব জিনিসটা আমি ঝাড়লণ্টনের তেকোনা কাজ দিয়ে দেখছি। নানা রঙের গাছপালা ও নদীর জলের ঢেউয়ের নানা রং। ওপারটা লোকজনে ভরা, মেয়েও আছে, পুরুষও আছে।
গাছপালার মধ্যে দিয়ে একটা মন্দিরের সরু চূড়া ঠেলে আকাশে উঠেছে, আর ফুল যে কত রঙের আর কত চমৎকার তা মুখে বলতে পারিনি। গাছের সারা গুঁড়ি ভরে যেন রঙিন ও উজ্জ্বল থোকা থোকা ফুল। হঠাৎ সেই নদীর একপাশে জলের ওপর ভাসমান অবস্থায় জ্যাঠামশাইয়ের ঠাকুর ঘরটা একটু একটু করে ফুটে উঠল। তার চারিদিকে নদী, কড়িকাঠের কাছে কাছে সে নদীর ধারের ডাল তার থোকা থোকা ফুল শুদ্ধ হাওয়ায় দুলছে। ওদের সেই দেশটা যেন আমাদের ঠাকুর ঘরের চারিপাশ ঘিরে। মধ্যে ওপরে নিচে ডাইনে বাঁয়ে আমার মন আনন্দে ভরে গেল। কান্না আসতে চাইল, কি জানি কোন ঠাকুরের ওপর ভক্তিতে। আমার ঘোর কাটল একটা চেঁচামেচির শব্দে। আমায় সবাই মিলে ঠেলছে। সীতা আমার ডান হাত জোর করে ধরে দাঁড়িয়ে আছে। পুরুত ঠাকুর ও পুলিন রেগে আমায় কি বলছে। চেয়ে দেখি আমি ভোগের লুচির থালার অত্যন্ত কাছে পা দিয়ে দাঁড়িয়ে আছি। আমার কোঁচা লুটুচ্ছে উঁচু করে সাজানো ফুলকো লুচির রাশির ওপরে। তারপর যা ঘটল, পুরুত ঠাকুর গালে 4-5টা চর কষিয়ে দিলেন। মেজো কাকা এসে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। জ্যাঠাইমা এসে নরু পুলিনদের ওপর আগুন হয়ে বলতে লাগলেন, সবাই জানে আমি পাগল, আমার মাথার রোগ আছে, আমায় তারা কেন ঠাকুর দালানে নিয়ে গিয়েছিল আরতির সময়। মেজো কাকার মারের ভয়ে অন্ধকার রাত্রে জ্যাঠামশাইদের খিড়কি পুকুরের মাদার তলায় একা এসে দাঁড়ালাম। সীতা গোলমালে টের পায়নি আমি কোথায় গিয়েছি। আমার গা কাঁপছিল ভয়ে। এ আমার কি হলো? আমার এমন হয় কেন? এ কি খুব শক্ত ব্যারাম? ঠাকুরের ভোগ আমি ইচ্ছে করে তো ছুঁইনি, তবে ওরা বুঝলে না কেন? এখন আমি কি করি? আমি হিন্দু দেবদেবী জানতাম না, সে শিক্ষা আজন্ম আমাদের কেউ দেয়নি। কিন্তু মিশনারি মেমদের কাছে জ্ঞান হওয়া পর্যন্ত যা শিখে এসেছি, সেই শিক্ষা অনুসারে অন্ধকারে মাদার গাছের গুঁড়ির কাছে মাটির ওপর হাঁটু গেড়ে হাত জোর করে মনে মনে বললাম, হে প্রভু যিশু, হে সদাপ্রভু, তুমি জানো আমি নির্দোষ, আমি ইচ্ছে করে করিনি কিছু। তুমি আমার এই রোগ সারিয়ে দাও, আমার যেন আর এরকম কখনো না হয়। তোমার জয় হোক, তোমার রাজত্ব আসুক, আমেন। সকালে স্নান করে এসে দেখি সীতা আমাদের ঘরের বারান্দাতে এক কোণে খুঁটি হেলান দিয়ে বসে কি পড়ছে। আমি কাছে গিয়ে বললাম, দেখি কি পড়ছিস সীতা? সীতা এমন এক মনে বই পড়ছে যে বই থেকে চোখ না তুলেই বললে, ও পাড়ার বৌদিদির কাছ থেকে এনেছি, প্রফুল্লবালা। গোড়াটা একটু পড়ে দেখো, কেমন চমৎকার বই দাদা। আমি বইখানা হাতে নিয়ে দেখলাম নামটা প্রফুল্লবালা বটে। আমি বই পড়তে ভালোবাসি নে। বইখানা ওর হাতে ফেরত দিয়ে বললাম, তুই এত বাজে বই পড়তে পারিস? সীতা বললে, বাজে বই নয় দাদা, পড়ে দেখো এখন। জমিদারের ছেলে সতীশের সঙ্গে এক গরিব ভট্টাচার্যী বামুনের মেয়ে প্রফুল্লবালার দেখা হয়েছে। ওদের বোধহয় বিয়ে হবে। সীতা দেখতে ভালো বটে, কিন্তু যেমন সাধারণত ভাইয়েরা বোনেদের চেয়ে ভালো দেখতে হয়, আমাদের বেলায়ও তাই হয়েছে। আমাদের মধ্যে দাদা সকলের চেয়ে সুন্দর, যেমন রং তেমনি চোখ মুখ তেমনি চুল। তারপর সীতা, তারপর আমি। দাদা যে সুন্দর এ কথা শত্রুতেও স্বীকার করে। সে আগে থেকে ভালো চোখ, ভালো মুখ, ভালো রং দখল করে বসেছে। আমারও সীতার জন্য বিশেষ কিছু রাখেনি। তাহলেও সীতা দেখতে ভালো। তাছাড়া আবার শৌখিন, সর্বদা ঘষে মেজে খোঁপাটি বেঁধে টিপটি পরে বেড়ানো তার স্বভাব। কথা বলতে বলতে 10 বার খোঁপায় হাত দিয়ে দেখছে খোঁপা ঠিক আছে কিনা। এ বাড়িতে এ নিয়ে তাকে কম কথা সহ্য করতে হয়নি। কিন্তু সীতা বিশেষ কিছু গায়ে মাখে না, কারুর কথা গ্রাহ্যের মধ্যে আনে না। চিরকালের একগুঁয়ে স্বভাব তার। আমার মনে মাঝে মাঝে কষ্ট হয়। আমাদের তো পয়সা নেই, সীতাকে তেমন ভালো করে বিয়ে দিতে পারবো না। এই সব পাড়া গাঁয়ে আমার জ্যাঠামশাইদের মতো বাড়িতে আমার জ্যাঠাইমার মতো শাশুড়ির হাতে পড়বে। কি দুর্দশাটাই যে ওর হবে। ওর এত বই পড়ার ঝোঁক যে এ পাড়ার ও পাড়ার বৌজিদের বাক্সে যত বই আছে চেয়ে চিনতে এনে সংসারের কঠিন কাজের ফাঁকে ফাঁকে সব পড়ে ফেলে দিয়েছে। জ্যাঠাইমা তো এমনিই বলেন, ওসব অলক্ষণে কাণ্ড বাপু, মেয়ে মানুষের আবার অত বই পড়ার শখ, অত সাজগোজের ঘটা কেন? পড়বে তেমন শাশুড়ির হাতে, ঝাঁটার আগায় বই পড়া ঘুচিয়ে দেবে 3 দিনে।
সীতার বুদ্ধি খুব। শতগল্প বলে একখানা বইও কোথা থেকে এনেছিল। তাতে সোনামুখী ও ছাইমুখী বলে একটা গল্প আছে। সৎমার সংসারে গুণবতী লক্ষ্মী মেয়ে সোনামুখী ঝাঁটা লাথি খেয়ে মানুষ হতো। তারপর কোন দেশে রাজকুমারের সঙ্গে তার বিয়ে হয়ে গেল ভগবানের দয়ায়। সীতা দেখি গল্পটার পাতা মুড়ে রেখেছে। ও গল্পটার সঙ্গে ওর জীবনের মিল আছে এই হয়তো ভেবেছে। কিন্তু সীতা একটা কথাও মুখ ফুটে বলে না কোনোদিন। ভারী চাপা। সীতা বই থেকে চোখ তুলে পথের দিকে চেয়ে বললে, ওই হিরু ঠাকুর আসছে দাদা, আমি পালাই। আমি বললাম, বস, হিরু ঠাকুর কিছু বলবে না, ও ঠিক আজ এখানে খাবার কথা বলবে দেখ। হিরু ঠাকুরকে এ গাঁয়ে আসা পর্যন্ত দেখছি। রোগা কালো চেহারা, খোঁচা খোঁচা এক মুখ, কাঁচা পাকা দাড়ি, পরনে থাকে আধময়লা থান, খালি পা, কাঁধে ময়লা চাদর, তার উপরে একখানা ময়লা গামছা ফেলা। নিজের ঘরদোর নেই, লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়ানো তার ব্যবসা। আমরা যখন এখানে নতুন এলাম তখন কতদিন হিরু ঠাকুর এসে আমাকে বলেছে, তোমার মাকে বলো খোকা, আমি এখানে আজ দুটো খাবো। মাকে বলতেই তখনই তিনি রাজি হতেন। মা চিরকাল এমন ছিলেন না। লোককে খাওয়াতে মাখাতে চিরদিনই তিনি ভালোবাসেন। আমার কথাই ঠিক হলো। হিরু ঠাকুর এসে বললে, শোনো খোকা, তোমার মাকে বলো আমি এখানে আজ দুপুরে 4টি ভাত খাবো। সীতা বই মুখে দিয়ে খিলখিল করে হেসেই খুন। আমি বললাম, হিরু জ্যাঠা, আজকাল তো আমরা আলাদা খাইনে, জ্যাঠামশাইদের বাড়িতে খাই বাবা মারা গিয়ে পর্যন্ত। আপনি সেজো কাকাকে বলুন, সেজো কাকা কাঁটাল তলায় নাপিতের কাছে দাড়ি কামাচ্ছেন। সেজো কাকা লোক ভালো। হিরু ঠাকুর আশ্বাস পেয়ে আমাদেরই ঘরের বারান্দায় বসল। সীতা উঠে একটা কম্বল পেতে দিলে। হিরু ঠাকুর বললে, তোমার দাদা কোথায়? দাদার সঙ্গে ওর বড় ভাব। হিরু ঠাকুরের গল্প দাদা শুনতে ভালোবাসে। হিরু ঠাকুরের কষ্ট দেখে দাদার দুঃখ খুব। হিরু ঠাকুর না খেতে পেলে দাদা বাড়ি থেকে চাল চুরি করে দিয়ে আসে। এখানে যখন খেতে আসতো তখনই প্রথম দাদার সঙ্গে ওর আলাপ হয়, এই বারান্দায় বসেই। হিরু ঠাকুরের কেউ নেই। একটা ছেলে ছিল, সে নাকি আজ অনেকদিন নিরুদ্দেশ হয়ে গেছে। হিরু ঠাকুরের এখনো বিশ্বাস ছেলে একদিন ফিরে আসবেই এবং অনেক টাকা কড়ি আনবে, তখন তার দুঃখ ঘুচবে। দাদা হিরুর ওইসব গল্প মন দিয়ে বসে বসে শোনে। অমন শ্রোতা এ গায়ে বোধহয় হিরু ঠাকুর আর কখনো পায়নি। খেতে বসে হিরু ঠাকুর এক মহা গোলমাল বাঁধিয়ে বসল। জ্যাঠামশাই ছোট মেয়ে শরীকে ডেকে বললে, খুকি শোনো, বাড়ির মধ্যে জিজ্ঞেস করো তো ডালের বাটিতে তাঁরা কি কিছু মিশিয়ে দিয়েছেন? আমার যেন গা ঘুরছে। সবাই জানে হিরু ঠাকুরের মাথা খারাপ। সে ওরকম একবার আমাদের বাড়িতে খেতে বসেও বলেছিল, কিন্তু বাড়ি শুদ্ধ মেয়েরা বেজায় চটল এতে। চটবাড়ি কথা। জ্যাঠাইমা বললেন, সেজো ঠাকুরপোর খেয়ে দেয় তো আর কাজ নেই, ও আপদ মাসের মধ্যে 10 দিন আসে এখানে খেতে, তার ওপর আবার বলে কিনা ডালে বিষ মিশিয়ে দিয়েছি আমরা। মরণ, মরুই পোড়া বামুন, তোকে বিষ খাইয়ে মেরে কি তোর লাখো টাকার তালু খাত করবো? আজ থেকে বলে দাও সেজো ঠাকুরপো, এ বাড়ির দোর বন্ধ হয়ে গেল। কোনোদিন সদরের চৌকাট মারালে ঝাঁটা মেরে তাড়াবো। হিরু তখন খাওয়া শেষ করেছিল। জ্যাঠাইমার গালাগাল শুনে মুখখানা কাঁচুমাচু করে উঠে গেল। দাদা এ সময় বাড়ি ছিল না। আমাদের মুখে এরপর শুনে বললে, আহা, ও পাগল, ছেলের শোকে পাগল হয়েছে। ও কি বলে না বলে তা কি ধরতে আছে? ছি, খাবার সময় জ্যাঠাইমার গালমন্দ করা ভালো হয়নি। আহা। সীতা বললে, গালাগাল দেওয়া ভালো হয়নি কেন? খুব ভালো হয়েছে। খামোকা বলবে যে বিষ মিশিয়ে দিয়েছে, লোকে কি মনে করবে? দাদা আর কিছু বললে না, চুপ করে রইল। সে কারুর সঙ্গে তর্ক করতে পারে না, সীতার সঙ্গে তো নয়। একবার কেবল আমায় জিজ্ঞেস করলে, হিরু জ্যাঠা কোন দিকে গেল রে জিতু? আমি বললাম, আমি জানি নে। এর মাস 2-3 পরে মাঘ মাসের শেষ বিকেল বেলা আমাদের ঘরের সামনে একটুখানি পড়ন্ত রোদে পিঠ দিয়ে স্কুলের অঙ্ক কষছি। এমন সময় দেখি হিরু ঠাকুরকে সন্তর্পণে আস্তে আস্তে ধরে নিয়ে আসছে দাদা। হিরু ঠাকুরের চেহারা শীর্ণ, মাথার চুল আরো উস্কো খুস্কো, মুখ প্যাঙাস, জ্বরে যেমনি কাঁপছে তেমনি কাশছে।
শুনলাম আজ নাকি 4-5 দিন অসুখ অবস্থায় আমাদেরই পাড়ার ভট্টাচার্যদের পুজোর দালানে শুয়েছিল। অসুখে কাশি থুতু ফেলে ঘর অপরিষ্কার করে দেখে তারা এই অবস্থায় বলেছে আর সেখানে জায়গা হবে না। হিরু ঠাকুর চলতে পারে না, যেমন দুর্বল তেমনি জ্বর, আর সে কি ভয়ানক কাশি। কোথায় যায় তাই দাদা তাকে নিয়ে এসেছে জ্যাঠামশাইদের বাড়ি। ভয়ে আমার প্রাণ উড়ে গেল। দাদার কি এতটুকু বুদ্ধি দেননি ভগবান? এটা কি নিজেদের বাড়ি যে এখানে যা খুশি করা চলবে? কোন ভরসায় দাদা ওকে এখানে নিয়ে এলো দেখো তো। যা ভয় করেছি তাই হলো। হিরুকে অসুখ গায়ে হাত ধরে বাড়িতে এনেছে দাদা। এ কথা বিদ্যুৎ বেগে বাড়ির মধ্যে প্রচার হয়ে যেতেই আমার খুঁটতুতো জ্যাঠতুতো ভাই বোনেরা সব মজা দেখতে বাইরের উঠোনে ছুটে এলো। সেজ কাকা এসে বললেন, না না, এখানে কে নিয়ে এলো ওকে? এখানে জায়গা কোথায় যে রাখা হবে? কিন্তু ততক্ষণে জ্যাঠামশাইদের চণ্ডীমণ্ডপের দাওয়ায় হিরু শুয়ে ধুঁকছে। দাদা চণ্ডীমণ্ডপের পুরনো সবটা তাকে পেতে দিয়েছে। তখনই একটা ও অবস্থার রোগীকে কোথায় বা সরানো যায়? বাধ্য হয়ে তখনকার মতো জায়গা দিতেই হলো। কিন্তু এর জন্যে কি অপমানটাই সহ্য করতে হলো দাদাকে। এই জন্যেই বলছি, দিনটা কখনো ভুলব না। দাদাকে আমরা সবাই ভালোবাসি, আমি সীতা দুজনেই। আমরা জানি সে বোকা, তার বুদ্ধি নেই। সে এখনো আমাদের চেয়েও ছেলে মানুষ। সংসারের ভালো মন্দ সে কিছু বোঝে না। তাকে বাঁচিয়ে আড়াল করে বেরিয়ে আমরা চলি। দাদাকে কেউ একটু বকলে আমরা সহ্য করতে পারিনি। আর সেই দাদাকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে প্রথমে সেজ কাকা আথালি পাথালি চড়চাপড় মারলেন। বললেন, বুড়ো ধাড়ি কোথাকার, ওই হাঁপ কাশের রুগী বাড়ি নিয়ে এলে তুমি কার হুকুমে? তোমার বাবার বাড়ি এটা? এতটুকু জ্ঞান হয়নি তোমার? সাহসও তো বলিহারি, জিজ্ঞেস না বাদ না কাউকে একটা কঠিন রুগী বাড়ি নিয়ে এসে তুললে কোন সাহসে? নবাব হয়েছ না ধিঙ্গি হয়েছ না তোমার চা বাগান পেয়েছ? এর চেয়ে বেশি কষ্ট হলো যখন জ্যাঠাইমা অনেক গালিগালাজের পর রোয়াকে দাঁড়িয়ে হুকুম জারি করলেন, যাও, রুগী ছুঁয়ে ঘরে ধরে উঠতে পাবে না, পুকুর থেকে গায়েরও কোট শুদ্ধ ডুব দিয়ে এসো গিয়ে। মাঘ মাসের শীতের সন্ধ্যা আর সেই কনকনে ঠান্ডা পুকুরের জল, তার উপর চা বাগানের আমলের ওই ছেঁড়া গরম কোটটা ছাড়া দাদার গায়ে দেবার আর কিছু নেই। দাদা গায়ে দেবে কি নেয়ে উঠে? সীতা ছুটে গিয়ে শুকনো কাপড় নিয়ে এসে পুকুরের ধারে দাঁড়িয়ে রইল। মাও এসে দাঁড়িয়েছিলেন। তিনি ভালো মানুষ, দাদাকে একটা কথাও বললেন না। কেবল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জল থেকে সে যখন উঠে এলো তখন নিজের হাতে গামছা দিয়ে তার মাথা মুছিয়ে দিলেন। সীতা শুকনো কাপড় এগিয়ে দিলে আমি গায়ের কোটটা খুলে পড়তে দিলাম। রাত্রে মা সাবু করে দিলেন আমাদের ঘরের উনুনে। দাদা গিয়ে হিরু ঠাকুরকে খাইয়ে এলো। সকালবেলা সেজ কাকা ও জ্যাঠামশাই দত্তদের কাঁঠাল বাগানের ধারে পোড়ো জমিতে বাড়ির কৃষাণকে দিয়ে খেজুর পাতার একটা কুঁড়ে বাঁধালেন এবং লোকজন ডাকিয়ে হিরুকে ধরাধরি করে সেখানে নিয়ে গেলেন। দাদা চুপি চুপি এক বাটি সাবু মার কাছ থেকে নিয়ে দিয়ে এলো। দিন 2 এই অবস্থায় কাটল। মুখুজ্জে বাড়ির বড় মেয়ে নলিনীদি রাত্রে এক বাটি বার্লি দিয়ে আসত আর সকালবেলা যাওয়ার সময় বাটিটা ফিরিয়ে নিয়ে যেত। একদিন রাতে দাদা বললে, চল জিতু, আজ হিরু জ্যাঠার ওখানে রাতে থাকবি? রামগতি কাকা দেখে বলেছে অবস্থা খারাপ, চল আগুন জ্বালবো এখন, বড্ড শীত নইলে। রাত 10টার পর আমি ও দাদা দুজনে গেলাম। আমরা যাওয়ার পর নলিনীদি সাবু নিয়ে এলো। বললে, কিরকম আছে রে হিরু কাকা? তারপর সে চলে গেল। নারকোলের মালা 2-3টে শিয়রের কাছে পাতা, তাতে কাশ থুতু ফেলছে রুগী। আমার গা কেমন বমি বমি করতে লাগলো। আর কি কনকনে ঠান্ডা! খেজুরের পাতার ঝাঁপে কি মাঘ মাসের শীত আটকায়? দত্তদের কাঁঠাল বাগান থেকে শুকনো কাঁঠাল পাতা নিয়ে এসে দাদা আগুন জ্বাললে। একটু পরে দুজনেই ঘুমিয়ে পড়লাম। কত রাত্রে জানি না, আমার মনে হলো হিরু জ্যাঠা আমার সামনে দাঁড়িয়ে আছে। হিরু জ্যাঠা আর কাশছে না, তার রোগ যেন সেরে গিয়েছে। আমার দিকে চেয়ে হেসে বললে, জিতু, আমি বাঁশবেড়ে যাচ্ছি গঙ্গা নাইতে। আমায় বড় কষ্ট দিয়েছে হরিবল্লভ। আমি বলে যাচ্ছি, নির্বংশ হবে, নির্বংশ হবে। তোমরা বাড়ি গিয়ে সৌগে যাও। আমার গা শিউরে উঠল। এত স্পষ্ট কথাগুলো কানে গেল, এত স্পষ্ট হিরু জ্যাঠাকে দেখলাম।
যে বুঝে উঠতে পারলাম না প্রত্যক্ষ দেখছি না স্বপ্ন দেখছি। ঘুম কিন্তু ভেঙে গিয়েছিল। দাদা দেখি তখনও কুঁকড়ি হয়ে শীতে ঘুমোচ্ছে। কাঁঠাল পাতার আগুন নিভে জল হয়ে গিয়েছে। হিরু জ্যাঠাও ঘুমোচ্ছে মনে হলো। বাইরে গিয়ে দেখি ভোর হয়ে গিয়েছে। দাদাকে উঠিয়ে নলিনী দিদির বাবা রামগতি মুখুজ্জিকে ডাকি আনলাম। তিনি এসে দেখেই বললেন, ও তো শেষ হয়ে গিয়েছে। কতক্ষণ হলো? তোরা কি রাত্রে ছিলি নাকি এখানে? হিরু ঠাকুরের মৃত্যুতে চোখের জল এক দাদা ছাড়া বোধহয় আর কেউ ফেলেনি। অনেকদিন পরে শুনেছিলাম হিরু ঠাকুর পৈতৃক কি জমিজমা ও দুখানা আম কাঁঠালের বাগান বন্ধক রেখে জ্যাঠামশাইয়ের কাছে কিছু টাকা ধার করে এবং শেষ পর্যন্ত হিরু ঠাকুর সে টাকা শোধ না করার দরুন জ্যাঠামশাই নালিশ করে নিলামে সব বন্ধকি বিষয় নিজেই কিনে রাখেন। এরপর হিরু ঠাকুর আপোষে কিছু টাকা দিয়ে সম্পত্তিটা ফিরিয়ে নিতে চেয়েছিল। জ্যাঠামশাই রাজি হননি। কেবল বলেছিলেন, ব্রাহ্মণের ভিটে আমি চাইনি, ওটা তোমায় ফিরিয়ে দিলাম। হিরু তা নেয়নি। বলেছিল, সব যে পথে গিয়েছে ও ভিটেও সে পথে যাক। এর কিছুকাল পরেই তার মাথা খারাপ হয়ে যায়। বিষয় বারবার সঙ্গে সঙ্গে জ্যাঠামশাইয়ের দান ধ্যান ধর্মানুষ্ঠানও বেড়ে চলেছিল। প্রতি পূর্ণিমায় তাঁদের ঘরে সত্যনারায়ণের পূজা যে হয় তা নয় শুধু। একটি গরিব ছাত্রকে জ্যাঠাইমা বছরে একটি টাকা দিতেন বই কেনবার জন্য। শ্রাবণ মাসে তাঁদের আবাদ থেকে নৌকা আসে নানা জিনিসপত্র বোঝাই করে। বছরের ধান, জ্বালা ভরা কই মাছ, বাজরা ভরা হাঁসের ডিম, তিল, আখের গুড়, আরও অনেক জিনিস। প্রতি বছরই সেই নৌকায় দুটি একটি হরিণ আসে। ধন ধান্যপূর্ণ ডিঙা নিরাপদে দেশে পৌঁছেছে এবং তার জিনিসপত্র নির্বিঘ্নে ভাড়ার ঘরে উঠল, এই আনন্দে তাঁরা প্রতিবার শ্রাবণ মাসে পাঁঠা বলি দিয়ে মনসা পুজো করতেন ও গ্রামের ব্রাহ্মণ খাওয়াতেন। বৈশাখ মাসে গৃহদেবতা গোপীনাথ জিউর পুজোর পালা পড়ল ওদের। জ্যাঠামশাই গরদের জোর পড়ে লোকজন ও ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে কাঁসর ঘণ্টা ঢাক ঢোল বাজিয়ে ঠাকুর নিয়ে এলেন ও পাড়ার জ্ঞাতিদের বাড়ি থেকে। জ্যাঠাইমা খুড়িমারা বাড়ির দৌড়ে দাঁড়িয়েছিলেন। প্রকাণ্ড পেতলের সিংহাসনে বসানো শালগ্রাম বয়ে আনছিলেন জ্যাঠামশাই নিজে। তিনি বাড়ি ঢুকবার সময় জ্যাঠাইমা জলের ঝাড়া দিতে দিতে ঠাকুর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। মেয়েরা শাঁখ বাজাতে লাগলেন, উলু দিলেন। আমি, সীতা ও দাদা আমাদের ঘরের বারান্দা থেকে দেখছিলাম। অত্যন্ত কৌতূহল হলেও কাছে যেতে সাহস হল না। মাকে মেমে পড়াতো সে কথা ওদের কানে যাওয়া থেকে মানুষের ধারা থেকে আমরা নেমে গিয়েছি ওদের চোখে। আমরা খ্রিস্টান, আমরা নাস্তিক, পাহাড়ি জানোয়ার, ঘর দৌড়ে ঢুকবার যোগ্য নই। বৈশাখ মাসের প্রতিদিন কত কি খাবার তৈরি হতে লাগলো ঠাকুরের ভোগের জন্য। ওরা পাড়ার ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে প্রায় খাওয়াতেন। রাত্রে শীতলের লুচি ও ফল মিষ্টান্ন পাড়ার ছেলে মেয়েদের ডেকে দিতে দেখেছি। তবুও সীতার হাতে একখানা চন্দ্রপুলি ভেঙে আধখানিও কোনোদিন দেননি। জ্যাঠাইমা এ সংসারের কর্ত্রী, কারণ জ্যাঠামশাই রোজগার করেন বেশি। ফর্সা মোটাসোটা একগা গহনা অলঙ্কারে পরিপূর্ণ, এই হলেন জ্যাঠাইমা। এ বাড়িতে নববধূরূপে তিনি আসবার পর থেকেই সংসারের অবস্থা ফিরে যায়। তার আগে এদের অবস্থা খুব ভালো ছিল না, তাই তিনি নিজেকে ভাবেন ভাগ্যবতী। এ বাড়িতে তাঁর ওপর কথা বলবার ক্ষমতা নেই কারো। তাঁর বিনা হুকুমে কোনো কাজ হয় না। এই জ্যৈষ্ঠ মাসে এত আম বাড়িতে, বউদের নিয়ে খাবার ক্ষমতা নেই। যখন বলবেন খাওগে তখন খেতে পাবে। জ্যাঠামশাইয়ের বড় ছেলে ও মেজ ছেলে শীতলদা ও সলিলদার বিয়ে হয়েছে, যদিও তাদের বয়স খুব বেশি নয় এবং তাদের বউদের বয়স আরও কম। দুই ছেলের এই দুই বউ ও বাড়িতে গলগ্রহ হয়ে আছে আর এক ভাগ্নে বউ তার ছেলে মেয়ে নিয়ে, আর আবার মা আমাদের নিয়ে। এছাড়া ভুবনের মা আছে, কাকিমারা আছেন। এর মধ্যে এক ছোট কাকিমা বাদে আর সব জ্যাঠাইমার সেবাদাসী। ছোট কাকিমা বাদে এই জন্যে যে তিনি বড় মানুষের মেয়ে, তাঁর ওপর জ্যাঠাইমার প্রভুত্ব বেশি খাটে না। প্রতিদিন খাওয়ার সময় কি নির্লজ্জ কাণ্ডটাই হয়। রোজ রোজ দেখে সয়ে গিয়েছে যদিও, তবু এখন চোখে কেমন ঠেকে। রান্নাঘরে একসঙ্গে ভাগ্নে, জামাই, ছেলেরা খেতে বসে। ছেলেদের পাতে, জামাইয়ের পাতে বড় বড় জাম বাটিতে ঘন দুধ, ভাগ্নেদের পাতে হাতা করে দুধ। মেয়েদের খাবার সময় সীতা, ভাগ্নে বউ
এরা সবাই কলাইয়ের ডাল মেখে ভাত খেয়ে উঠে গেল। নিজেদের দল, 2 বউ, মেয়ে নলিনীদি নিজের জন্যে বাটিতে বাটিতে দুধ, আম, বাতাসা। নলিনীদি আবার মধু দিয়ে আম দুধ খেতে ভালোবাসে। মধুর অভাব নেই। জ্যাঠামশাই প্রতি বৎসর আবাদ থেকে ছোট জালায় 1 জালা মধু নিয়ে আসেন। নলিনীদি দুধ দিয়ে ভাত মেখেই বলবে, মা, আমায় আর একটু মধু দিতে বলো না সদুর মাকে। কালে ভদ্রে হয়তো জ্যাঠাইমার দয়া হলো। তিনি সীতার পাতে 2টো আম দিতে বললেন, কি 1 হাতা দুধ দিতে বললেন, নয়তো ওরাই কলাইয়ের ডাল মেখে ভাত খেয়ে উঠে গেল। সীতা সেরকম মেয়ে নয় যে মুখ ফুটে কোনোদিন কিছু বলবে, কিন্তু সেও তো ছেলে মানুষ, তারও তো খাবার ইচ্ছা হয়। আমি এই কথা বলি, যদি খাবার জিনিসের বেলায় কাউকে দেবে, কাউকে বঞ্চিত করবে, তবে একসঙ্গে সকলকে খেতে না বসালেই তো সবচেয়ে ভালো। একদিন কেবল সীতা বলেছিল আমার কাছে, দাদা, জ্যাঠাইমারা কিরকম লোক বলো দেখি। মা ভালো ভালো বাটনা বাটবে, বাসন মাজবে, রাজ্যের বাসি কাপড় কাচবে, কিন্তু এত ডাবের ছড়াছড়ি এ বাড়িতে, গাছেরই তো ডাব। একাদশীর পরদিন মাকে কোনোদিন বলেও না যে একটা ডাব নিয়ে খাও। আমি মুখে মুখে বানিয়ে কথা বলতে ভালোবাসি। আপন মনে কখনো বাড়ির কর্তার মতো কথা বলি, কখনো চাকরের মতো কথা বলি। সীতাকে কত শুনিয়েছি, একদিন মাকেও শুনিয়েছিলাম। একদিন ওপাড়ার মুখুজ্জে বাড়িতে বীরুর মা, কাকিমা, দিদি এরা সব ধরে পড়ল আমাকে বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে। ওদের রান্না বাড়ির উঠোনে মেয়েরা সব রান্নাঘরে দাওয়ায় বসে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা ভাবলাম কি বলবো। সেখানে একটা বাঁশের ঘেরা পাঁচিলের গায়ে ঠেসানো ছিল। সেইটের দিকে চেয়ে আমার মাথায় বুদ্ধি এসে গেল, ওই বাঁশের ঘেরাটা হবে যেন আমার স্ত্রী। আমি যেন চাকরি করে বাড়ি আসছি, হাতে অনেক জিনিসপত্র। ঘরে যেন সবে ঢুকেছি, এমন ভাব করে বললাম, ওগো, কই, কোথায় গেলে? ফুলকপিগুলো নামিয়ে নাও না, ছেলেটার জ্বর আজ কেমন আছে? মেয়েরা সব হেসে এ ওর গায়ে গড়িয়ে পড়ল। আমার উৎসাহ আরো বেড়ে গেল। আমি বিরক্তির সুরে বললাম, আহ, ওই তো তোমার দোষ। কুইনিন দেওয়া আজকে উচিত ছিল। তোমার দোষেই ওর অসুখ যাচ্ছে না। খেতে দিয়েছ কি? আমার স্ত্রী অপ্রতিভ হয়ে খুব নরম সুরে কি একটা জবাব দিতেই রাগ পড়ে গেল আমার। বললাম, ওই পুঁটুলিটা খোলো, তোমার 1 জোড়া কাপড় আছে আর একটা তরল আলতা। মেয়েরা আবার খিলখিল করে হেসে উঠল। বীরুর ছোট বৌদিদি মুখে কাপড় গুঁজে হাসতে লাগলো। আমি বললাম, ইয়ে করো, আগে হাত পা ধোয়ার জল দিয়ে একটু চায়ের জল চড়াও দেখি। সেই কখন ট্রেনে উঠেছি, ঝাঁকুনির চোটে আর এই 2 কোষ হেঁটে খিদে পেয়ে গিয়েছে, আর সেই সঙ্গে একটু হালুয়া। কাগজের ঠোঙা খুলে দেখো কিশমিশ এনেছি কিনে, বেশ ভালো কাবুলি। বীরুর কাকিমা তো ডাক ছেড়ে হেসে উঠলেন। বীরুর মা বললেন, ছোঁড়া পাগল, কেমন সব বলছে দেখো, মা গো মা, ওহ, আর হেসে পারি নে। বীরুর ছোট বৌদিদির দম বন্ধ হয়ে যাবে বোধহয় হাসতে হাসতে। বললে, ওহ মা, আমি যাব কোথায়? ওর মনে মনে এইসব শখ আছে, ওর ইচ্ছে ওর বিয়ে হয়, বউনি অমনি সংসার করে। ও মা রে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। আমি রান্নাঘরে বসে স্ত্রীর সঙ্গে গল্প করছি। রান্না এখনো শেষ হয়নি। আমি বললাম, চিংড়ি মাছটা কেমন দেখলে? খুব পচেনি তো? কালিয়াটায় ঝাল একটু বেশি করে দিও। বীরুর কাকিমা বললেন, হ্যাঁ রে, তুই কি কেবল খাওয়া দাওয়ার কথা বলবি বউয়ের সঙ্গে? কিন্তু আর কি ধরনের কথা বলবো খুঁজে পাইনি। ভাবলাম খানিকক্ষণ, আর কি কথা বলা উচিত। আমি এই ধরনের কথা সকলকে বলতে শুনেছি স্ত্রীর কাছে। ভেবে ভেবে বললাম, খুকির জন্য জামাটা আনবো, কাল ওর গায়ের মাপ দিও তো, আর জিজ্ঞেস করো কি রং ওর পছন্দ। না না, এখন আর ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করবার দরকার নেই। ছেলে মানুষ ঘুমুচ্ছে, থাক, কাল সকালেই। খুব গম্ভীর মুখে একথা বলতেই মেয়েরা আবার হেসে উঠল দেখে আমি ভারী খুশি হয়ে উঠলাম। আরো বাহাদুরি নেবার ইচ্ছায় উৎসাহের সুরে বললাম, আমি নেপালি নাচ জানি, চা বাগানে থাকতে আমি দেখে দেখে শিখেছি। মেয়েরা সবাই বলে উঠল, তাও জানিস নাকি? বারে, তা তো তুই বলিসনি কোনোদিন, দেখি দেখি। কিন্তু আর একজন লোক দরকার যে,
আমার সঙ্গে আর কে আসবে? সীতা থাকলে ভালো হতো, সেও জানে। আপনাদের বিনা কোথায় গেল সে হলেও হয়। এ কথায় মেয়েরা কেন যে এত হেসে উঠল হঠাৎ, তা আমি বুঝতে পারলাম না। বিনা বীরুর মেজ বোন, আমার চেয়ে কিছু ছোট, দেখতে বেশ ভালো। সে ওখানে ছিল না তখন। একা একা নেপালি নাচ হয় না বলে বেশি বাহাদুরিটা আমার আর নেওয়া হয়নি সেদিন। সীতার বই পড়ার ব্যাপার নিয়ে জ্যাঠাইমা সকল সময় সীতাকে মুখ নাড়া দেন। সীতা যে পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে ভালোবাসে, এটাও জ্যাঠাইমা বা কাকিমারা দেখতে পারেন না। সীতা চিরকাল ওই রকম থেকে এসেছে চা বাগানে। একটি মাত্র মেয়ে, মা তাকে সবসময় সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসতেন। কতকটা আবার গড়ে উঠেছিল মিস নটনের দরুন। মিস নটন মাকে পড়াতে এসে নিজের হাতে সীতার চুল আঁচড়ে দিত, চুলে লাল ফিতে বেঁধে দিত, হাত ও মুখ পরিষ্কার রাখতে শেখাত। এখানে এসে সীতার 2খানার বেশি 3খানা কাপড় জোটেনি কোনো সময়। জামা তো নেই। জ্যাঠাইমা বলেন, মেয়ে মানুষের আবার জামা গায়ে কিসের? কিন্তু ওরই মধ্যে সীতা ফর্সা কাপড়খানি পরে থাকে, চুলটি টান টান করে বেঁধে পেছনে গোল খোপা বেঁধে বেড়ায়। কপালে টিপ পরে। এ গায়ের এক পাল অসভ্য অপরিষ্কার ছেলে মেয়ের মধ্যে ওকে সম্পূর্ণ অন্য রকমের দেখায়। যে কেউ দেখলেই বলতে পারে ও এ গায়ের নয়, এ অঞ্চলের না, ও সম্পূর্ণ স্বতন্ত্র। দুটো জিনিস সীতা খুব ভালোবাসে ছেলেবেলা থেকে, সাবান আর বই। আর এখানে এসে পর্যন্ত ঠিক ওই দুটো জিনিসই মেলে না। এ বাড়িতে সাবান কেউ ব্যবহার করে না। কাকিমাদের বাক্সে সাবান হয়তো আছে, কিন্তু সে বাক্স সাজানো হিসাবে আছে। যেমন তাদের বাক্সে কাঁচের পুতুল আছে, চিনেমাটির হরিণ, খোকা পুতুল, উট আছে, তেমনি। তবুও সাবান বরং খুঁজলে মেলে বাড়িতে, কেউ ব্যবহার করুক আর না করুক। বই খুঁজলেও মেলে না, 2খানা বই ছাড়া, নতুন পাঁজি আর সত্যনারায়ণের পুঁথি। আমরা তো চা বাগানে থাকতাম, সে তো বাংলাদেশেই নয়, তবুও আমাদের বাক্সে অনেক বাংলা বই ছিল, নানা রকমের ছবিওয়ালা বই। যিশুর গল্প, পরিত্রাণের গল্প, জবের গল্প, সুবর্ণ বণিক পুত্রের কাহিনী, আরো কত কি। এর মধ্যে মিশনারি মেমেরা অনেক দিয়েছিল। আবার বাবাও কলকাতা থেকে ডাকে আনাতেন। সীতার জন্য এনে দিয়েছিলেন কঙ্কাবতী, হাতেম তাই, হিতোপদেশের গল্প। আমার জন্য 1খানা ভূগোল পরিচয় বলে বই, আর 1খানা ঠাকুরদাদার ঝুলি। আমি গল্পের বই পড়তে তত ভালোবাসিনি। 2-3টে গল্প পড়ে আমার বইখানা আমি সীতাকে দিয়ে দিয়েছিলাম। আমার ভালো লাগে যীশুখ্রিস্টের কথা পড়তে। পর্বতে যিশুর উপদেশ, যিশুর পুনরুত্থান, অপব্যয়ী পুত্রের প্রত্যাবর্তন, এসব আমার বেশ লাগে। এখানে ওসব বই পাওয়া যায় না বলে পড়িনি। যিশুর কথা এখানে কেউ বলেও না। 1খানা খ্রিস্টের রঙিন ছবি আমার কাছে আছে, মিস নটন দিয়েছিল। সেখানা আমার বড় প্রিয়, মাঝে মাঝে বার করে দেখি। হিন্দু দেবতাদের কোনো মূর্তি আমি দেখিনি। জ্যাঠামশাইয়ের বাড়িতে যা পুজো করেন তা গোল মতো পাথরের নুড়ি। এ গ্রামে দুর্গাপূজা হয় না। ছবিতে দুর্গা মূর্তি দেখেছি, ভালো বুঝতে পারিনি। কিন্তু একটা ব্যাপার হয়েছে এর মধ্যে। চৌধুরী পাড়ার বড় পুকুরের ধারের পাকুর গাছের তলায় কালো পাথরের একটা দেব মূর্তি গাছের গুঁড়িতে ঠেসানো আছে। আমি একদিন দুপুরে পাকুড়তলা দিয়ে যাচ্ছি। বাবা তখন বেঁচে আছেন, কিন্তু তার খুব অসুখ। ওই সময় মূর্তিটা আমি প্রথম দেখি। জায়গাটা নির্জন, পাকুড় গাছের ডালপালার পিছনে অনেকখানি নীল আকাশ। মেঘের একটা পাহাড় দেখাচ্ছে, ঠিক যেন বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। একটা হাত ভাঙা যদিও, কিন্তু কি সুন্দর যে মুখ মূর্তিটার, কি অপূর্ব গড়ন। আমার হঠাৎ মনে হলো ওই পাথরের মূর্তির পবিত্র মুখের সঙ্গে ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্টের মুখের মিল আছে। কেউ ছিল না তাই দেখেনি। আমার চোখে জল এলো। আমি এক দৃষ্টিতে মূর্তিটার মুখের দিকে চেয়েই আছি। ভাবলাম, জ্যাঠামশাইরা পাথরের নুড়ি পুজো করেন কেন? এমন সুন্দর মূর্তির দেবতা নিয়ে গিয়ে কেন পুজো করেন না? তারপর শুনেছি ওই দিঘি খুঁড়বার সময় আজ প্রায় 25 বছর আগে মূর্তিটা হাত ভাঙা অবস্থাতেই মাটির তলায় পাওয়া যায়। সীতাকে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম একবার সীতা জবা, আকন্দ, ঝুমকো ফুলের 1 ছড়া মালা গেঁথে মূর্তির গলায় পরিয়ে দিয়েছিল।
অমন সুন্দর দেবতাকে আজ 25 বছর অনাদরে গ্রামের বাইরে পুকুর পাড়ে অমন করে যে কেন ফেলে দিয়েছে এরা। একবার একখানা বই পড়লাম, বইখানার নাম চৈতন্য চরিতামৃত। এক জায়গায় একটি কথা পড়ে আমার ভারী আনন্দ হলো। চৈতন্যদেব ছেলেবেলা একবার আস্তা করে এঁটো হাঁড়ি কুড়ি যেখানে ফেলে সেখানে গিয়েছিলেন বলে তার মা শচীদেবী খুব বকেন। চৈতন্যদেব বললেন, মা, পৃথিবীর সর্বত্রই ঈশ্বর আছেন, এই আস্তা করেও আছেন। ঈশ্বর যেখানে আছেন সে জায়গা অপবিত্র হবে কি করে? ভাবলাম জ্যাঠাইমার বিরুদ্ধে চমৎকার যুক্তি পেয়েছি ওদের ধম্মের বইয়ে। চৈতন্যদেব অবতার তাঁরই মুখে। জ্যাঠাইমাকে একদিন বললাম কথাটা। বললাম, জ্যাঠাইমা, আপনি যে বাড়ির পিছনে বাঁশবনে গেলে কি শেওড়া গাছে কাপড় ঠেকলে হাত পা না ধুয়ে কাপড় না ছেড়ে ঘরে ঢুকতে দেন না? চৈতন্য চরিতামৃতে কি লিখেছে জানেন? চৈতন্যদেবের সে কথাটা বলবার সময় আনন্দে আমার মন ভরে উঠল। এমন নতুন কথা, এত সুন্দর কথা আমি কখনো শুনিনি। ভাবলাম জ্যাঠাইমা বই পড়েন না বলে এত সুন্দর কথা যে ওদের ধম্মের বইয়ে আছে তা জানেন না। আমার মুখে শুনে জেনে নিশ্চয়ই নিজের ভুল বুঝে খুব অপ্রতিভ হয়ে যাবেন। জ্যাঠাইমা বললেন, তোমাকে আর আমায় শাস্ত্র শেখাতে হবে না। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। উনি এসেছেন আমাকে শাস্ত্র শেখাতে। হিঁদুর আচার ব্যবহার তোরা জানবি কোত্থেকে রে ডেপো ছোড়া? তুই, তোর মা বড় জানে, তোর বাবা বড় জানতো। আমি অবাক হয়ে গেলাম। জ্যাঠাইমা এমন সুন্দর কথা শুনে চটলেন কেন? তাছাড়া আমি নিজেকে কিছু বলেছি? আগ্রহের সুরে বললাম, আমার কথা নয় জ্যাঠাইমা, চৈতন্যদেব বলেছিলেন তাঁর মা শচীদেবীকে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দেখাবো বইখানা? খুব তক্কবাজ হয়েছ, থাক, আর বই দেখাতে হবে না। তোমার কাছে আমি গুরুমন্ত্র নিতে যাচ্ছি নে। এখন যাও আমার সামনে থেকে, আমার কাজ আছে, তোমার তক্ক শুনবার সময় নেই। বারে, তর্কবাজির কি হলো এতে? মনে কষ্ট হলো আমার। সেই থেকে জ্যাঠাইমাকে আর কোনো কথা বলিনি। সীতা ইতিমধ্যে এক কাণ্ড করে বসল। জ্যাঠামশাইদের বাড়ির পাশে যদু অধিকারীর বাড়ি। তারা বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ। তাদের বাড়িতে যদু অধিকারীর বড় মেয়ের বিয়ের জন্য দেখতে এলো 4-5 জন ভদ্রলোক কলকাতা থেকে। সীতা সে সময় সেখানে উপস্থিত ছিল। যদু অধিকারীর বাড়ির মেয়েরা তাকে নাকি জিজ্ঞেস করেছে, শোন সীতা, আচ্ছা উমার যদি বিয়ে না হয় ওখানে, তোর বিয়ে যদি দিয়ে দিই, তোর পছন্দ হয় কাকে বলতো? সীতা বুঝতে পারেনি যে তাকে নিয়ে ঠাট্টা করছে। বলেছে নাকি চোখে চশমা কে একজন এসেছিল তাকে। ওরা সে কথা নিয়ে হাসাহাসি করেছে। জ্যাঠাইমার কানেও গিয়েছে কথাটা। জ্যাঠাইমা ও সেজ কাকিমা মিলে সীতাকে বেহায়া, বোকা, বদমাইশ, জ্যাঠা মেয়ে যা তা বলে গালাগালি আরম্ভ করলেন। আরও এমন সব কথা বললেন যা ওদের মুখ দিয়ে বেরুলো কি করে আমি বুঝতে পারিনি। আমি সীতাকে বকলাম, মাও বকলেন। তুই যাস কেন যেখানে সেখানে? আর না বুঝে যা তা বলিসই বা কেন? এসব জায়গার ধরন তুই কি বুঝিস? সীতার চোখ ছলছল করে উঠল। সে অত শত বোঝেনি। কে জানে ওরা আবার এখানে বলে দেবে সে মনে যা এসেছে মুখে সত্যি কথাই বলেছে। এ নিয়ে এত কথা উঠবে তা বুঝতেই পারেনি। আজ এ পর্যন্তই। উপন্যাসের 5ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।